আমরা জয়গুরু আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 1888 থেকে 1946 পর্যন্ত জীবনকালের বাস্তব সৎসঙ্গের যে উদ্ভাবনীয় স্মৃতি চিহ্ন হিমায়তপুরের এই আঙ্গিনায় এখনো স্মৃতিমান হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে এসে আজকে আমরা দাঁড়িয়েছি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মা দেবী মনমোহিনী তিনি যে মন্দিরে ধ্যান করতেন এবং ধ্যানময় হয়ে থাকতেন, সেই মন্দিরটিতে আজকে আমরা দাঁড়ালাম। এই মন্দিরটি আজকেও সংরক্ষিত আছে এবং প্রতিদিন দেশের এবং বিদেশের ভক্তবৃন্দ এসে এই মন্দিরকে ঘিরে প্রদক্ষিণ করে প্রণাম জানিয়ে চুম্বন জানিয়ে সবাই এখান থেকে চলে যায়। এবং এই মন্দিরকে ঘিরে ঠাকুর অনুকূল চন্দ্রের অনেক স্মৃতিমাখা জীবন এখানে অতিবাহিত হয়েছিল। ঠাকুরের মা এখানে একদিন ধ্যান করেছিলেন, আর ঠাকুর দূর থেকে মাকে দেখতে এসে দেখে যে মার শরীর দিয়ে আলো জ্বলছে, আর এই অনুভব করে ঠাকুর সেদিন একদিন সেখানে বসেছিলেন সেরকম ভাবে ধ্যান করবার জন্য। এবং ধ্যানময় অবস্থায় থেকে তার যে একটা আনন্দের জ্যোতি, এই জ্যোতির আলোতে হিমায়তপুরের যে আলোকমান পরিবেশ যে সৃষ্টি হয়েছিল, যার আলোতে দেশ বিদেশ থেকে কত ভক্তবৃন্দ এই মাটিতে এসেছিলেন। এবং এই মন্দিরের পাশেই যে আরেকটি বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই ছিল তৎকালীন সময়ের একটি বিল্ডিং পদ্মার তীরে, এবং বিল্ডিং এর ওই পাশ দিয়ে পদ্মার ধার দিয়ে একটি বাঁধ ছিল। সেই বাঁধটি এখন মাটির ভিতরে গেলেও উপরটা কিন্তু দেখা যায়, আমরা তো কিছুক্ষণ পর দেখাবো। বিল্ডিংটি ছিল পদ্মার পাড়ে কয়েকটা খুঁটির উপরে দাঁড়ানো, এবং এটাকে বলা হতো নিবৃত্তি নিবাস। হ্যাঁ, এই বিল্ডিংটিকে বলা হতো নিবৃত্তি নিবাস। পদ্মা বিল্ডিং এর ধার দিয়ে বয়ে গেছে। পদ্মার যখন স্রোতে জল চলে যায়, সেই ঢেউয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাঝে মাঝে পা বাড়িয়ে দিয়ে পা ধুতেন। এই সেই নিবৃত্তি নিবাস। এখানেও ঠাকুর বিভিন্ন সময় বসে থাকা অবস্থায় অনেক ভক্ত সজ্জনের সাথে কথাবার্তা বলছিলেন, এবং আলোচনা প্রসঙ্গে আমাদের সেই আলোচনা প্রসঙ্গের লেখক প্রফুল্ল কুমার দাস মহোদয় যেসব বই রচনা করেছিলেন, সেই রচয়িতার সামনে এই বিল্ডিংয়ে এই নিবৃত্তি নিবাসে বসে অনেক কথোপকথন হয়েছিল, যা আলোচনা প্রসঙ্গে এখনো সংরক্ষিত আছে। স্মৃতি মন্দিরের এই পাশে একটি বকুল গাছ দাঁড়ানো ছিল। এই জায়গাটাই একটি বকুল গাছ ছিল, এই জায়গাটাই। হ্যাঁ, এই জায়গাটায় একটা বকুল গাছ ছিল, এবং বকুল গাছটি যে সময় দাঁড় হয়েছিল সেই সময় ঠাকুর বলতেন যে বকুল গাছের যে ফুলটা পড়বে, আর এই ফুলের উপর দিয়ে আমার মা চলাফেরা করবে। সেই বকুল গাছটি ঐতিহাসিক সৎসঙ্গের ঐতিহাসিক বকুল গাছটি অল্প কয়েক বছর আগে ভেঙে পড়ে গেছে, এবং তার স্মৃতিচিহ্ন হিসাবে সেই বকুল গাছেরই ছোঁয়া ঠাকুরের যেমন ছিল, আর সেই ছোঁয়ার স্মৃতি চিহ্ন হিসাবে বীজ থেকে উৎপাদিত যে বকুল গাছ, সেই চারাগুলি এখন আবার দাঁড় হচ্ছে এই চারাগুলি। এবং আমি এই চারা আমার নিজের বাড়ি নীলফামারী জেলা, সেখানেও একটি চারা নিয়ে গেছি, এবং আমার আঙিনাতে একটা গাছ আমি লাগিয়ে রাখছি। অপর দিয়ে ঠাকুর যে রান্নাঘরে রান্না করে খেতেন, সেই রান্নাঘরটি প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও আমরা উপরের অংশটি দেখাচ্ছি। সেখানে ময়লা আবর্জনা থাকলেও ঘরটি এখনো আছে রান্নাঘর।
এই যে রান্নাঘর এবং তৎকালীন সময়ে যে বাথরুম সেটাও এখনো আছে। এবং ওই দিকে যে বিল্ডিং, ওই বিল্ডিংটি আমাদের মর্দা ব্যবহার করতেন। হ্যাঁ, এবং পাশে আরো দুইটি বিল্ডিং আছে, এগুলো ঠাকুরের উত্তরসূরি যারা তারা ব্যবহার করতেন। এবং 46-এ 1 সেপ্টেম্বর উনি যে চলে যাবেন, এই জল্পনা কল্পনা আমাদেরকে কেউ বুঝতেও দেয়নি, দেশের ভক্তদের বলতেও দেয়নি। অথচ এত কিছু ছেড়ে উনি 1946-এর 1 সেপ্টেম্বর হঠাৎ করে চলে গেলেন, আর এদিকে বলে গেলেন ডাক্তারের নির্দেশে চলে যাচ্ছে বায়ু পরিবর্তনে। কিন্তু আসলে ঠাকুর থাকা অবস্থায় উনি পরপর কিন্তু 2টি বিশ্বযুদ্ধ দেখেছিলেন। 1918 একটি বিশ্বযুদ্ধ, তারপরে 1939 থেকে 1945 সাল পর্যন্ত যে বিশ্বযুদ্ধ। এবং তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মানুষকে উনি যে আহ্বানটা করেছিলেন যে হিন্দু মুসলমান কিভাবে মিলন ঘটানো যায়, এবং এই যে পাকিস্তান এবং হিন্দুস্তান এই ধরনের কথাবার্তাকে রোধ করবার জন্য উনি খুব চেষ্টা করেছিলেন। এবং কলকাতার মতো মাটিতে একটি সৎসঙ্গের আদলে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে প্রধান বক্তা ছিলেন আমাদের শরৎচন্দ্র হালদার দা। বিভিন্ন বক্তারা যখন কথাবার্তা বলতেছেন, সর্বশেষ শরৎদা বলছিলেন যে এটা হিন্দুস্তানও করা উচিত না, এটা পাকিস্তানও করা উচিত না, এটা করা উচিত আমরা হিন্দুরাও আর্য থেকে এসেছি, আমরা মুসলমানেরাও আর্য থেকে এসেছি, বৌদ্ধ খ্রিস্টানরা সবাই আর্য থেকে আসা, কাজে এটা আর্যস্থান হওয়া উচিত। আর্যস্থান ঠাকুর প্রতিষ্ঠিত করতে পারেননি, যার রেজাল্ট, যার ফলশ্রুতিতে তার সেই প্রথম জীবনের সবকিছু ফেলায় রেখে উনি বৃন্দাবন চন্দ্র যেন বৃন্দাবন ছেড়ে দ্বারকার দিকে, দেওঘরের দিকে চলে গেলেন 1946 সালের 1 সেপ্টেম্বর। আমরা আজকেও সেগুলো পুনর্জাগরণ, পুনর্বিনির্মাণ করাবার জন্য এত চেষ্টা করছি, কিন্তু হয়তো বা কবে যে হবে সেই আশা আজকেও আমরা লালন করছি। জয় গুরু।